18 নির্বাচনে রাতে বাক্স ভরার পরিকল্পনা করে আইজিপি। গুম ক্রসফায়ারের নির্দেশ আসতো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। সংস্কারের সিদ্ধান্তগুলো 31 জুলাইয়ের মধ্যে জানানো হবে বললেন আলী রিয়াজ। বাস্তবায়নে থাকবে না ধোঁকা দেওয়ার সুযোগ। সরকারের ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট, মন্তব্য তারেক রহমানের। আশুলিয়া জুলাই স্থাপনা নির্মাণের প্রতিশ্রুতি। অন্তর্বর্তী সরকারকে এক্সিট নিয়ে ভাবার পরামর্শ দেবপ্রিয় ভট্টাচার্যের। নির্বাচনের ঘোষণা এলেই নৈরাজ্য বন্ধের আশা মঈন খানের। সংসদের 39 আসন পুনর্বিন্যাসের প্রস্তাব ইসির। গাজীপুর একটি বেড়ে কমবে বাগেরহাটে। 10 আগস্ট পর্যন্ত নেওয়া হবে দাবি আপত্তি। এবং 8.8 মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সুনামির তাণ্ডব, চিলি উপকূলের উচ্চ সতর্কতা। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে থাকছে বিস্তারিত। 2018 সালের নির্বাচনে রাতে ব্যালট বাক্স ভরে রাখার পরিকল্পনা ছিল তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারির। পরে তা বাস্তবায়ন করে আওয়ামী লীগ। সাবেক আরেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের জবানবন্দির নথিতে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। বলেন, গুম ক্রসফায়ারের নির্দেশনা আসতো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের জবানবন্দিতে উঠে এসেছে 2018 সালের নির্বাচনে রাতে ব্যালট বক্স ভরে রাখার পরিকল্পনা কার। মার্চ মাসে সিএমএম আদালতে দেয়া জবানবন্দিতে তিনি বলেন, 2018 সালের নির্বাচনে রাতেই ব্যালট বক্স ভরে রাখার আইডিয়া ছিল তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারির। সরকারের পক্ষ থেকে দেয়া হয় মাঠ পর্যায়ে বাস্তবায়নের নির্দেশনা। বাস্তবায়নে ও সহায়তায় যুক্ত করা হয় ডিসি, ইউএনও, এসিল্যান্ড, পুলিশ সহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের। আর এর রাজনৈতিক ক্ষেত্রে ভালো ভূমিকা রাখা পুলিশ কর্মকর্তাদের মিলত বিপিএম, পিপিএম পদক। জবানবন্দিতে চৌধুরী আব্দুল আল মামুন বলেন, গুম, নির্যাতন, ক্রসফায়ারের সিরিয়াস নির্দেশনা আসতো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। নির্দেশনা দিতেন সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীও। তা বাস্তবায়নে কাজ করত বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থা। চৌধুরী মামুন জানান, দীর্ঘদিন গুম থাকাদের ব্যাপারে সব জেনেও কোনো ব্যবস্থা নিতে পারেননি তিনি। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হতে ও পেতে যাচ্ছে। সরকারের ভুল সিদ্ধান্ত দেশের গণতন্ত্রে উত্তরণের যাত্রাপথকে সংকটে ফেলবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, প্রতিটি নাগরিকের মত প্রকাশ নিশ্চিত করতেই নির্বাচনকে অগ্রাধিকার দেয় বিএনপি। বিস্তারিত সাইফুল রিপোর্টের প্রতিবেদনে। শ্রমিক ছাত্র জনতার অভ্যুত্থান 2024, নারকীয় আশুলিয়া স্মরণে প্রতিবাদ সভা। 5 আগস্ট আলামত গায়েব করতে অভ্যুত্থানে শহীদদের মৃতদেহে আইন শৃঙ্খলা বাহিনীর আগুন দেয়ার নারকীয়তার বিভৎস স্মৃতি উঠে আসে মঞ্চের এক পাশে। অভ্যুত্থানে শহীদদের স্মৃতি স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। দাবি করেন, শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িত সকলের বিচার। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শহীদ পরিবারের হাতে সম্মাননা তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, কয়েকজন মানুষ দেশ পরিচালনা করবেন, তার জন্য গেল 15-16 বছরে জীবন দেয়নি দেশের মানুষ। বলেন, জনগণের ক্ষমতায়নের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। প্রতিটি নাগরিক যাতে নিজের কথাটি নিজে বলতে পারেন, নিজের ভোট নিজে দিতে পারেন, নিজের রাজনৈতিক অধিকার প্রয়োগ করে সরকার গঠন কিংবা সরকার পরিবর্তন ঘটাতে পারেন। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের এই রাজনীতিটি বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। রাষ্ট্র রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণ। জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র রাজনীতি, সরকার কিংবা সংস্কার কোনো কিছুকেই শক্তিশালী এবং টেকসই করা সম্ভব নয়, করা যাবে না।
শঙ্কা প্রকাশ করে তারেক রহমান বলেন, সরকারের ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিবাদ ও উগ্র চরমপন্থার মতো অপশক্তি। ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন। শহীদ পরিবারের স্বজনরা বলছেন, প্রতিটি হত্যার বিচার হতে হবে, চিরতরে বন্ধ করে দিতে হবে ফ্যাসিবাদ ফেরার পথ। আর রাজনৈতিক নেতারা বলছেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে হবে গণতন্ত্রের পথে। আশুলিয়ার শ্রীপুর থেকে সাইফুল রিপন, দেশ টিভি। গণতন্ত্র ব্যাহত হয় এমন কাজ না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে উস্কানি দিচ্ছেন অভিযোগ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। সাইফুল রিপনের আরও একটি প্রতিবেদন। নারকীয় আশুলিয়া স্মরণে বিএনপির এই প্রতিবাদ সভায় যোগ দেন ঢাকা জেলার সব ইউনিটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। রাষ্ট্রযন্ত্রের মদদে সব হত্যাকাণ্ডের বিচার দাবি করে নেতাকর্মীরা বলেন, এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে আর কখনোই ফ্যাসিবাদ ফিরতে না পারে। বহির্বিশ্বের কোনো চক্রান্তের কাছে যেন আমাদের এই জাতি মাথা নত না করে। আশুলিয়াতে নারকীয় ঘটনা ঘটেছে, পুড়িয়ে মানুষ হত্যার ঘটনা, এটা বাংলাদেশে খুব বেশি দৃষ্টান্ত নাই। অতএব সেরকম প্রেক্ষাপটে আজকে যাদেরকে আমরা সম্মাননা দিচ্ছি, আমরা আশুলিয়াবাসী ধন্য। সুখকে আমরা শক্তিতে পরিণত করব এবং আগামী বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি বাংলাদেশ। প্রত্যেকটি হত্যার প্রকৃত বিচার আমরা চাই এবং দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই। কেন্দ্রীয় নেতারা বলেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। এ সময় নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান তারা। কোন ষড়যন্ত্রকারী যাতে বাংলাদেশে আর সফল হতে না পারে। এই নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু সংস্কার নয়, নির্বাচন এবং সংস্কার মধ্য দিয়ে দেশে একটা জনগণের সত্যিকার সরকার প্রতিষ্ঠিত হবে। যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বন্ধুগণ, আজকে আপনারা সবাই জানেন যে হাসিনা পালিয়ে গেছে ভারতে। ভারত তাকে আশ্রয় দিয়েছে। আপনারা দেখেছেন যে সেখান থেকে সে বিভিন্ন অডিও ভার্সনে, কথায়, ভিডিওতে এখানে আবার বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করবার জন্য বিভিন্ন রকম সেই প্রভোকেশন, উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে এবং তারা এর মধ্যে চেষ্টা করেওছে। গোপালগঞ্জে ইতিমধ্যে তারা সেই অবস্থা তৈরি করেছে। বন্ধুগণ, এই কথাগুলি বলছি এই জন্যে যে একটা জাতিকে তার নিজের দেশকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করবার জন্য তাদের নিজেকে প্রত্যেককে সজাগ হয়ে থাকতে হবে। মতবিরোধ মিটিয়ে রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে অনেক কথা হচ্ছে, রাজনৈতিক বাদানুবাদ হচ্ছে, হবেই, গণতন্ত্র সেটা স্বাভাবিক, কিন্তু এমন কোনো কিছু করবেন না যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয়। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে। এদিন আন্তরিকভাবে গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমি এই সরকারকে আহ্বান জানাবো। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়, তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার বিকেলে নরসিংদীতে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। পথসভায় মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এখন ব্যবসায়ীরা চাঁদাবাজদের ভয়ে থাকে, আতঙ্কে থাকে। এনসিপি ব্যবসায়ীদের কাছে চাঁদা চায় না। সহকর্মীর পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। দেশ গড়তে জুলাই পদযাত্রা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে নরসিংদীতে পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা।
পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের 2 ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়, তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি। তাদের পদত্যাগে বাধ্য করতে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। জুলাই পদযাত্রায় হামলা ও বাধা সৃষ্টি করে এনসিপিকে থামানো যাবে না বলে আশা প্রকাশ করেন নাহিদ। বলেন, দেশের জনগণ সঙ্গে আছে, আগামী নির্বাচনে এনসিপি জয়লাভ করবে। আগামী 3 আগস্ট ঢাকায় এনসিপির সমাবেশ ঘিরে যারা নেতাকর্মীদের উপর হাত তুলবে তাদের জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন দলটির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি। নতুন বাংলাদেশ গড়তে 24-এর ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া বিএনপি, জামাত সহ অন্যান্য দলগুলোকে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুমিল্লা উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আসিফ মাহমুদের অন্তত 10 থেকে 12 জন সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মুরাদনগর উপজেলা সদরের আল্লাহ চত্বরে এনসিপির নেতৃবৃন্দ ও আসিফের সমর্থকরা বিক্ষোভ নিয়ে জমায়েত হন। এ সময় পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে ইট পাটকেল ছোড়া হয়। শুরু হয় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদের 10 থেকে 12 জন সমর্থক এবং 6 সাংবাদিক আহত হয়। হামলায় ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। এনসিপির একটা প্রোগ্রাম ছিল, এখানে মিছিল একটা করার কথা ছিল, ওরা লিখিতভাবে আমাদেরকে ইনফর্ম করেছে বিষয়টা, তো সেই অনুযায়ী ওরা ওদের প্রোগ্রাম শুরু করছে। কিন্তু আমরা আমাদের গোপন তথ্যে জানতে পারছি বিএনপির একটা প্রোগ্রাম হওয়ার কথা, যদিও তারা আমাদেরকে অফিসিয়ালি সেটা ইনফর্ম করে নাই। তো আমরা জানার পরে আমরা এই দুটো বিষয় যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, আমরা দুনো পক্ষের সাথে কথা বলেছি, চেষ্টাও করেছি। পরবর্তীতে আপনারা সবাই জানেন যে এনসিপি যখন মিছিলটা করে যাওয়া ছিল, মানে তারা চলে যাচ্ছিল, ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, কিছু লোকের উস্কানিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয়। ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এখন এটা আসলে অ্যাকচুয়ালি কাদের কারণে হয়েছে এটা আমরা পরবর্তীতে তদন্ত করলে বা তথ্য কালেকশন করলে আমরা জানতে পারবো। পরবর্তী সংসদের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন হবে বলছে বিএনপি। ঐকমত্য কমিশনের আলোচনায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, সবার স্বাক্ষর থাকবে, তাই এ দিয়ে ধোঁকা দেওয়ার সুযোগ থাকবে না। আর 36 জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দিলে ফ্যাসিবাদ বিরোধী সবাইকে নিয়ে নিজেরাই জুলাই ঘোষণাপত্র দেবে বলে জানিয়েছে এনসিপি। এদিকে সংস্কার নিয়ে সিদ্ধান্তগুলো 31 জুলাইয়ের মধ্যে অবহিত করা সম্ভব হবে বলে জানান কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার বেলা 2টার পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। প্রারম্ভিক বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, 31 জুলাইয়ের মধ্যেই সংস্কার নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে। প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে সেগুলো একটি তালিকা আপনাদের কাছে আজকে বিকেলের মধ্যে আমরা পৌঁছে দেব এবং কালকে আমরা সুস্থতা তৈরি করে যাতে একটা সকলের কাছে গ্রহণযোগ্য ঐকমত্যের জায়গাগুলি চিহ্নিত করা আছে এরকম একটি সনদ আমরা সকলের হাতে তুলে দিতে পারি। বৈঠকের বাইরে জুলাই সনদের পাশাপাশি জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা বলেন রাজনৈতিক দলগুলো। 36 জুলাইয়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশের জোর দাবি তুলে এনসিপি। যে সরকার যদি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি না করেন তাহলে আমরা এনসিপির পক্ষ থেকে সকল শরিকদেরকে সাথে নিয়ে, ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে সাথে নিয়ে আমরা
জুলাই ঘোষণাপত্র জারি করব। আর জামায়াত ইসলামী চায় জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে। জুলাই ঘোষণাপত্র নিয়েও কথা বলে দলটি। যে কটা প্রক্রিয়া আলোচনা হচ্ছে, আরেকটা হলো এলএফওর মতো করে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, যা নাকি 1970 সালে জারি হয়েছিল, এই সিস্টেমও মানা যায়। এবং যে সমস্ত বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি এটাকে তারা অফিসিয়ালি ইনক্লুড করে নাই, তো তারপরও আমরা এটার জবাব দেব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই সনদে সবার স্বাক্ষর থাকবে, পরবর্তী সংসদের মাধ্যমে তা বাস্তবায়িত হবে। এটি নিয়ে ধোঁকা দেওয়ার সাহস কোনো রাজনৈতিক দলের থাকবে না। যতদিন পর্যন্ত 100 পর্যন্ত গুনতে পারতেছেন না, ততদিন পর্যন্ত তো এই রিজার্ভ সিটটা রাখতে হবে। তো এখানে আপনাদের আমার মনে হয় ওইভাবে চতুর্দশ সংসদটা না দিয়ে এখানে ল্যাঙ্গুয়েজটা এরকম করতে পারেন যে যখন সরাসরি নির্বাচনের জন্য মহিলাদের সংখ্যাটা 100-তে যাবে, না যাওয়ার আগ পর্যন্ত ওই 50টা বহাল থাক। 22তম বৈঠকে সংসদে নারীর ক্ষমতায়ন নিয়ে নোট অফ ডিসেন্ট সহ ঐকমত্যে পৌঁছে রাজনৈতিক দলগুলো। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে তা আমলে নিয়ে অন্তর্বর্তী সরকারকে এক্সিট নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বুধবার সকালে ডেমোক্রেসি ডায়াস আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। আর নির্বাচনের তারিখ ঘোষণা হলে দেশের সব নৈরাজ্য কমে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন, এসব বিষয়ে বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত নিয়ে সেমিনারের আয়োজন করে ডেমোক্রেসি ডায়াস। আলোচনায় উঠে আসে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রসঙ্গ। এতে ছোট দলের অংশগ্রহণ, ভোটের ন্যায্যতা ও জনগণের বহুমাত্রিক মত প্রকাশ থাকলেও এ ব্যবস্থায় মিশ্র প্রতিক্রিয়া উঠে আসে বক্তাদের কণ্ঠে। বাংলাদেশের মানুষ আপনারা দেখেছি ইভিএমে কিভাবে ফেল করেছে, সেখানে সংখ্যানুপাতিক নির্বাচনে বাংলাদেশ আপনার আরপিও এবং অন্যান্য রিলেটেড যে আইনগুলি সেগুলিকে চেঞ্জ করে সংখ্যানুপাতিক নির্বাচনে আসা, উই আর জাস্ট নট রেডি ফর ইট। আমাদের সেমিনারে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা দুটি অনিশ্চিত বলে মত দেন বক্তারা। বাংলাদেশের জন্য এই মুহূর্তে পিয়ার কোনো সমাধান নয় এবং আমি মনে করি যে দেশের প্রয়োজনে অর্থনীতির স্বার্থেই এখানে স্ট্যাবিলিটি, স্থিতিশীলতা প্রয়োজন। আমাদেরকে অবশ্যই যে নির্বাচন ব্যবস্থায় আমরা অভ্যস্ত সেভাবেই নির্বাচনটা করতে হবে। এই সময় সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদে স্থায়ী হতে চাইছে বলে মন্তব্য করেন বক্তারা। পরবর্তী সরকার অন্তর্বর্তী সরকারকে কতটা বৈধতা দেবে তা নিয়েও প্রশ্ন তোলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কি না এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে, বিশেষ করে সংস্কার এবং ইত্যাদির বিষয়ে। সেহেতু যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে, এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন প্রধান বক্তা ডক্টর মঈন খান। এই যে একটি গণতান্ত্রিক সরকারে যাবার বাংলাদেশের মানুষের যে ইচ্ছে, সেই ইচ্ছেটা পূরণ করার বিষয়ে যত বিলম্ব হবে তত সমস্যা দেখা দেবে। ইতিমধ্যে সমস্যা দেখা গিয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ফিরে আসবে। বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন সম্ভব নয় বলেও জানান তিনি। তখন কিন্তু অন্য কিছুতে যাওয়ার সুযোগ তাদের থাকে। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। ভোটার সংখ্যা বিবেচনায় গাজীপুরে বাড়ছে একটি আসন আর সর্বনিম্ন হিসেবে বাগেরহাটে কমবে একটি আসন। এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এছাড়াও 39টি আসনে পরিবর্তন আসছে জানিয়ে তিনি বলেন 10 আগস্ট পর্যন্ত এই বিষয়ে দাবি ও আপত্তি নেওয়া হবে। বুধবার বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান ইসি আনোয়ার। প্রকাশ করা হয়েছে 300 আসনের সীমানা নির্ধারণের খসড়া। শিউলি রায়ের রিপোর্ট জানাচ্ছেন মাকদুরা মিতি।
সবচেয়ে বেশি ভোটার যেই জেলায় সেখানে আসন বাড়ানোর প্রস্তাব এবং সর্বনিম্ন ভোটারের জেলায় আসন কমানোর প্রস্তাব করেছে কারিগরি কমিটি। এজন্য গাজীপুরে একটি আসন বাড়ানো ও বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব দিয়েছে কমিটি। ৩৯টি আসনে পরিবর্তন আসছে ও ১০ আগস্ট পর্যন্ত এ বিষয়ে দাবি আপত্তি নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। ১০ই আগস্ট পর্যন্ত সংযোজন বিয়োজন আপত্তি থাকতে পারে, সেই আপত্তিগুলো আমাদের যে ডিলিমিটেশন আইন 2021-এর 6-এর 3 এবং 4 উপধারা অনুযায়ী আমরা আপত্তিগুলো নিব এবং আপত্তিগুলোর ভিত্তিতে আমরা আসন ভিত্তিক শুনানি নিব। শুনানি গ্রহণের পর যদি চেঞ্জ বা সংযোজন বিয়োজনের প্রয়োজন মনে করে কমিশন, তখন চূড়ান্ত একটা গেজেট নোটিফিকেশন করে আমাদের 300 আসন ফাইনাল করা। সীমানা নির্ধারণ বিষয়ে তিনি বলেন, এটি পুনর্নির্ধারণের গেজেট প্রকাশের অনুমতি দিয়েছে ইসি। বৃহস্পতিবারের মধ্যেই তা প্রকাশ করা হবে। কিছুদিন আগে আমাদের একটা টেকনিক্যাল কমিটি হয়েছে, সেই টেকনিক্যাল কমিটিটা তাদের রিপোর্ট সাবমিশনের পরে আরেকটা যে আমার নেতৃত্বে যে একটা কমিটি আছে সেই কমিটিতে প্লেস করেছেন। সেই কমিটি এটি যাচাই বাছাই করে ওই কমিটির যে রিপোর্টটা সেটার সাথে তারা একমত পোষণ করে। একমত পোষণ করার প্রেক্ষিতে এটা কমিশনে আমরা প্লেস করি। কমিশন সেটা অনুমোদন দিয়েছেন এবং আশা রাখি আমরা যে আগামী দিন এটি গেজেট আকারে খসড়া আকারে প্রকাশ। 250-এর কাছাকাছি জেলার সীমানা পুনর্নির্ধারণে আবেদন ছিল না, তাই এসব জায়গায় পরিবর্তন করা হয়নি বলেও জানান আনোয়ারুল। এদিকে বুধবার বিকেলে নির্বাচন কমিশনে এসে সিইসির সঙ্গে প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা এবং ভোটিং পদ্ধতির বিষয়ে আলোচনা করেন এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। নির্বাচন কমিশন যেন প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর অনলাইন ব্রিফিং করেন, যে অনলাইন ব্রিফিং এর মাধ্যমে তারা আপডেট জানান যে প্রবাসীদের যে ভোটাধিকার সেটা নিশ্চিত করার জন্য তারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন, প্রবাসীরা এই ক্ষেত্রে কি কাজ করতে পারে এবং কখন কোন প্রোগ্রেসটা হচ্ছে সেটা যেন তারা সাথে সাথে জানতে পারে। মাগদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভায় 16টি সিদ্ধান্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। তৈরি পোশাক শিল্পের ন্যায় অন্যান্য রপ্তানি খাতে প্রয়োজনীয় সহযোগিতা, ম্যানমেড ফাইবারের কাঁচামাল ও মেশিনারি আমদানিতে শুল্ক মুক্ত সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। আর চামড়া শিল্পের সংকট সমাধানে পৃথক বৈঠক আয়োজনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। সভায় উপদেষ্টা মণ্ডলী, মন্ত্রিপরিষদ সচিব, এনবিআর চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি এখন সুস্থ আছেন। বুধবার দুপুরে ফেনীতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন আব্দুল আওয়াল মিন্টু। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয়লাভ করবে উল্লেখ করে তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতিতে দলের আস্থা রয়েছে। আপনারা ফেনী ইতিহাস জানেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাল্লাহ এখানে বিএনপি জিতবে এবং যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন হয় আশা করি আমাদের দলের নেত্রী ম্যাডামও কিন্তু নির্বাচন করবে। উনি এখন ইনশাল্লাহ একটু সুস্থ আছে, অতএব আমাদের নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাইলস্টোন স্কুলের শিক্ষিকা সুস্থ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে বাড়ি ফিরেছেন। হাসপাতালটিতে চিকিৎসাধীন 32 জনের মধ্যে 3 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। এদিকে নিহত মাইলস্টোন শিক্ষিকা মেহরিন চৌধুরীর বাসায় গিয়ে সমবেদনা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে আহতদের সবশেষ অবস্থা নিয়ে বুধবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন।
বা বিভিন্ন জায়গায় যাচ্ছে যেখানে তাদের ঠিকানা দেওয়া। জানান হাসপাতালে এখনো 32 জন ভর্তি রয়েছেন, যাদের 27 জনই শিশু। দগ্ধ 14 জনের শারীরিক অবস্থা উন্নতির দিকে, আর এখনো 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আর ছাড়পত্র পেয়েছেন মাইলস্টোনের শিক্ষিকা ফারজানা ইয়াসমিন। আমাদের মেল এইচডিউতে 3টা, ফিমেল এইচডিউতে 5টা, পোস্ট অপারেটিভে 4টা, কেবিনে 18টা, 19টা পেশেন্ট ছিল। কেবিন থেকে একটা পেশেন্টকে আমরা রিলিজ দিয়েছি। আর ক্রিটিক্যালের ব্যাপারে যে আমাদের 3 জন পেশেন্ট এখন ক্রিটিক্যাল কন্ডিশনে আছে এবং আমাদের 7 জন পেশেন্ট সিভিয়ার কন্ডিশনে আছে। এদিকে বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন শিক্ষিকা মেহেরুন চৌধুরীর বাসায় তার পরিবারকে সমবেদনা জানাতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, মেহেরুন চৌধুরীর মতো শিক্ষিকারা আছেন বলেই সমাজ এখনো টিকে আছে। কিন্তু এই মৃত্যু যে কত মহিমান্বিত, এই মৃত্যু যে কত আদর্শ স্থানীয়, কত উঁচু মাপের আদর্শ, মানে আদর্শিক একজন শিক্ষক হতে পারে, সেটাও আমরা দেখতে পেরেছি। আমরা যারা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজ করি, আমাদের অনেক কিছু শেখার আছে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। তাবলিগ জামায়াতের দুপক্ষের বিবাদ মেটাতে 7 সদস্যের কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে তাবলিগ জামায়াতের দুপক্ষের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি। এ সময় সংঘাত এড়ানোর কথা জানায় দুপক্ষই। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। বাংলাদেশে তাবলিগ জামাতের দুটি অংশ, জুবাইর ও সাতপন্থী। গেল বছর টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে 4 জন প্রাণ হারায়। ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ ঘিরে পক্ষ দুটির রেষারেষি সংঘর্ষ ও পরস্পরকে দোষারোপের ঘটনা এবারই প্রথম নয়। দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তাবলিগের 2 গ্রুপ। বৈঠক শেষে তারা জানান কিভাবে আগামীতে বিশ্ব ইজতেমা সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণভাবে করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা আশা করছি যে আগামী দিনে তবলিগের কাজকে কেন্দ্র করে, বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে আর কোনো নতুন কোনো সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হবে না। বিভিন্ন রকম সমস্যা আছে, সমস্ত সমস্যা নিয়ে ওনারা আলোচনা করবেন এবং এই কমিটির সুপারিশ পেশ করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। সভা শেষে কথা বলেন ধর্ম উপদেষ্টা। বলেন, একসাথে ইজতেমা করা নিয়ে কোনো আলোচনা হয়নি। দুপক্ষই যাতে আলাদাভাবে শান্তিপূর্ণ ইজতেমা করতে পারে সেজন্য গঠন করা হচ্ছে কমিটি। কিছু সমস্যা তো 2 গ্রুপের ভিতরে আছে, এগুলোকে সহনীয় পর্যায়ে আনার জন্য আমরা কথা বলেছি। গত বছর একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এইরকম পরিস্থিতি যাতে আগামী দিনে না হয়, পুনরাবৃত্তি না ঘটে, এ ব্যাপারে আমরা উভয় পক্ষের সহযোগিতা চেয়েছি, তাদের পরামর্শ চেয়েছি। এই সময় যে কোনো ধর্মকে কটূক্তি করা বর্তমানে ফ্যাশন হয়ে গেছে বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। ধর্ম নিয়ে কটাক্ষ, বক্রোক্তি, ব্যঙ্গোক্তি, এটা আমাদের দেশে বহুকাল যাবত ফ্যাশনে পরিণত হয়েছে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ইসলামী ব্যাংক থেকে 950 কোটি আত্মসাতের অভিযোগে নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 28 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এদিন অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। আরও জানাচ্ছেন ফজলে আদিত্য। 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে পরিচিত বিভিন্ন ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। নাবিল সহ 10 ব্যবসায়িক গ্রুপের অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে গঠন করা হয় টাস্ক ফোর্স। দুদকের অনুসন্ধানে উঠে আসে ভুয়া প্রতিষ্ঠানের নামে নাবিল গ্রুপ আত্মসাৎ করে 950 কোটি টাকা। এই ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ 30 জনের বিরুদ্ধে মামলা করা হয়। ইসলামী ব্যাংক পিএলসির 950 কোটি টাকা আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস প্রকৃতি হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে পরিবর্তন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। আর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে কাগজে প্রতিষ্ঠানের নামে 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 28 জনের বিরুদ্ধে। জনাব সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমিমন্ত্রী, তার স্ত্রী রুকমিলা জামান, সাবেক চেয়ারম্যান ইউসিবিএল সহ মোট 28 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয় নারায়ণগঞ্জ ২৫০০-এর ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাকমিয়াকে। তার বিরুদ্ধে আছে ১৪,০০০ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ। এছাড়া ১৩৪ কোটি টাকা সন্দেহজনক লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয় সাংবাদিক মুন্নি সাহাকেও। আপনারা যাদের কথা বলেছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে এখানে তাদেরকে ডাকা হয়েছে। মহাপরিচালক জানান, জিজ্ঞাসাবাদে দুর্নীতির সঙ্গে আর কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেবে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ডাকসু নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিতে শুধু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নয়, সবার সহযোগিতা চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। বুধবার বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জানান, তফসিল পরবর্তী সহিংসতা রোধে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে যোগাযোগ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে, পাশাপাশি ছাত্র সংগঠনগুলোর সঙ্গেও আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে বলেও জানান উপাচার্য। এই সময় একনেকে অনুমোদন পাওয়া ২,৮৪০ কোটি টাকার মেগা প্রকল্পের আওতায় ২,৬০০ ছাত্রী এবং ৫,১০০ জন ছাত্র ধারণ ক্ষমতার আবাসিক হল, প্রশাসনিক ভবন নির্মাণের কথা জানান তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সাথে আমাদের প্রক্টর অফিসের সমন্বয়ে প্রতিদিন যোগাযোগ, প্রতিদিন ছাত্র সংগঠনগুলোর সাথে আমাদের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত আছে। যুবলীগ নেতা থেকে বিএনপি নেতা বনে যাওয়া শুটার জাকিরের চাঁদাবাজি নিয়ে দেশ টিভিতে প্রচারিত সংবাদটি নজরে এসেছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের। বিষয়টি তদন্ত করে আগামী ৭ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের আদেশও দেওয়া হয়েছে। বিষয়টি আমলযোগ্য অপরাধ বলেও উল্লেখ করা হয় আদেশে। এম এ আজিমের রিপোর্ট। বর্তমানে পল্লবীতে বিএনপির মিছিল সমাবেশের সম্মুখ সারিতে থাকা যুবলীগ নেতা শুটার জাকিরকে নিয়ে সম্প্রতি দেশ টিভিতে প্রচারিত হয় অনুসন্ধানী সংবাদ। বিষয়টি নজরে আসে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের। এক লিখিত আদেশে পল্লবী থানাকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। একই সাথে আদেশে বলা হয়, শুটার জাকির ও তার দলের চাঁদাবাজি সাধারণ মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন এবং একটি আমলযোগ্য অপরাধ। তার ভয়ে মামলা না করতে পারাটাও নাগরিকের আইনি অধিকার বিঘ্ন করেছে। রিপোর্টে প্রচারের মাধ্যমে বিষয়টি আদালতের জানার সুযোগ সৃষ্টি করেছে উল্লেখ করে আদেশে বলা হয়, জাকির ও তার দলের একাধিক অপরাধ আদালতের কাছে উন্মোচন হয়েছে। চাঁদাবাজি সহ মানবাধিকার লঙ্ঘনের জড়িতদের বিস্তারিত কর্মকাণ্ড ও প্রতিবেদনে প্রচারিত ভুক্তভোগীদের বক্তব্য ১৬১ ধারায় লিপিবদ্ধ করার আদেশও দেয়া হয়। আগামী ৭ কার্যদিবসের মধ্যে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়া হয়। যুবলীগ নেতা থেকে রাতারাতি বিএনপি নেতা বনে গিয়ে জাকিরের চাঁদাবাজি ও তাণ্ডব নিয়ে গত ২৫ জুলাই প্রতিবেদন প্রচার করে দেশ টিভি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।